চিটাগং কিংসের ইনিংস শেষে ম্যাচের ফল নির্ধারিত হয়েছিল। ম্যাচ শেষেও তাই হলো। ঘরের মাঠ চট্টগ্রামে ফরচুন বরিশালের কাছে 6 উইকেটের হার দেখেছে চিটাগং। 19 বল হাতে রেখে বরিশালের পঞ্চম জয় এসেছে ডেভিড মালানের 50-তে। অপরদিকে একটু পরে মাঠে নামছে দুর্বার রাজশাহী এবং খুলনা টাইগার্স। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিপিএল এর 11তম আসর নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ইনসাইড দ্য বিপিএল অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই সামিট গ্রুপ। পুরো আসর জুড়ে আমরা থাকবো আপনাদের সাথে, জানাবো বিপিএল এর নানা রকম খবরাখবর। আপনাদের সাথে আছি আমি সারা ফাইরুজাইমা, আর আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া বিশ্লেষক ডক্টর আনারুল ইকবাল মিতু এবং সঙ্গীত শিল্পী অটোমান আল মুন। আপনাদের দুজনকেই স্বাগত। এবং আমার মনে হয় যে আজকে খুব নির্ধারিত একটা জয় দিয়েই মনে হয় শুরু হলো আজকের দিনের চিটাগাংয়ের খেলাটা। মিতু ভাই, কি বলবেন? জি দেখেন, আপনার সাথে টক শো আরও করেছি, এখানে বারবার আসছি, এক কথা বলেছি যে এবারের বিপিএল এ দুইটা টিম হচ্ছে আউটস্ট্যান্ডিং, মানে এরা দুইজন ফাইনাল খেলবে, এটা আমার ব্যক্তিগত মতামত, এতে নিশ্চিত। আর অন্য দুটো স্পটের জন্য চিটাগাংকে ধরতে পারেন, বাদ বাকি আর একটা স্পটে 4টা টিমই আপনার রান করছে কে ভিতরে যাবে। আর চিটাগাং দেখেন এই খেলাটাই না, তাদের হোম গ্রাউন্ডের অ্যাডভান্টেজ কিন্তু তাদের নিতে হবে, আদারওয়াইজ তো তাহলে হোম গ্রাউন্ডের কোনো মানে হয় না। কারণ গত খেলাও আপনার রংপুরের কাছে 30 রানে হেরেছে, আর আজকে তো 19 বল বাকি থাকতেই আপনি বলেই দিলেন, ম্যাসিভ উইন ফর বরিশাল ফরচুনস। তো বরিশালের যেটা করতে হবে, তাদের রংপুরকে ধরতে হবে, আদারওয়াইজ কারণ দুইবার মুখোমুখিতে কিন্তু বরিশাল হেরে গেছে। তো সুতরাং তাদেরকে, আমার যেটা মনে হচ্ছে তাদের বোলিং ডিপার্টমেন্টটা একটু দুর্বল, প্লাস ফলে আজকে যদিও ডেভিড মালান খেলেছে, কিন্তু আর যে দুইজন ফরেনার ও আপ টু স্ট্যান্ডার্ড না আমার কাছে আর কি, যেটা রংপুরের আছে। তো সেই জিনিসটাতে আমি যেটা কম্পিটিটিভনেস বাড়ানোর জন্য যদি সম্ভব হয় আমি জানি না, ভালো প্লেয়ার অ্যাভেলেবেল থাকলে তাদেরকে উড়িয়ে নিয়ে আসা, আদারওয়াইজ ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। মিতু ভাইয়ের সাথে তো আগে কথা হয়েছে, কিন্তু মুন ভাই আপনার কাছে একটু শুরু করতে চাই এটা দিয়ে যে বিপিএল দেখা নিশ্চয়ই হচ্ছে, টুকিটাকি খুব একটা হচ্ছে না, খুব একটা না, ওই টুকিটাকি জানা, কিন্তু একটা পছন্দের দল তো থাকার কথা। কোন দলকে সাপোর্ট করছেন? স্পেসিফিক কোনো দলকে সাপোর্ট করছি না, তবে বিপিএল এর সাথে আমার একটা কানেকশন আছে, কারণ যখন আর কি খুলনা টাইটান যখন নাম ছিল আর কি, টাইগার্স ছিল না যখন, ওই সময়ের বিপিএল এর থিম সংটা আমার বানানো ছিল। সো এটা গানের মানুষদের আসলে কোনো না কোনো ভাবে একটা কানেকশন কিন্তু হয়ে যায় বিপিএল এর সাথে। আমরা আরো কথা বলবো খেলা নিয়ে, তার আগে একটু আজকের ম্যাচের স্কোর কার্ডটা যদি দেখে নেওয়া যেত। ফরচুন বরিশাল 6 উইকেটে জয়ী, একটা কিন্তু বড় ব্যবধানের জয়। এবং চিটাগাং কিংসের মোহাম্মদ মিঠুন অধিনায়ক, তিনি করেছেন 34 বলে 35 রান, আরাফাত সানি করেছেন 34 বলে 27 রান, এবং উসমান খান করেছেন 13 বলে 19 রান। অন্যদিকে ফাহিম আশরাফ কিন্তু 3টি উইকেট পেয়েছেন, রিপন মন্ডলও পেয়েছেন 3টি, ইফ আই এম নট রং। তানভীর ইসলাম 2টি উইকেট পেয়েছেন। আর ফরচুন বরিশাল থেকে ডেভিড মালান কিন্তু 41 বলে 56 করেছেন, মানে অর্ধ সেঞ্চুরির উপরে করে ফেলেছেন। মোহাম্মদ নবী করেছেন 21 বলে 26, এবং মাহমুদুল্লাহ রিয়াদ করেছেন 11 বলে 16। এদিক খালেদ আহমেদ 2টি উইকেট পেয়েছেন, আরাফাত সানি পেয়েছেন 1টি। আসলে এটা কিন্তু ওই ডেভিড মালানের কাঁধে ভর করে বলাই যায়, তবে বাকি দিকেও আসলে যেহেতু আরো বল ছিল এবং উইকেট ছিল, বলা যায় না হয়তো বাকিরা সুযোগ। আপনি দেখেন চিটাগাং কিংসের আরাফাত সানি, হি ইজ এ পিওরলি একজন বলার, সে কিন্তু অলরাউন্ডারও না, মানে একজন স্পিন বলার। আরাফাত সানি কিন্তু 27 করেছে, আদারওয়াইজ আপনি 100 ঘরেও কিন্তু চিটাগাং কিংস পৌঁছাতে পারতো না। তো সেই হিসাবে আপনি ডেভিড মালান ধৈর্য নিয়ে খেলেছে, কারণ ও কিন্তু মোটামুটি ভালো রেটেই খেলে। 41 বলে 56 টি20তে কিন্তু খুব একটা কিছু না, বাট উনি উইকেটটা ধরে রেখেছে এবং নট আউট উনি। আর মোহাম্মদ নবীও কিন্তু দেখেন আপনার 21 বলে 26, কারণ রান ধরেই খেলা, কারণ একটা টি20 খেলায় কম্পিটিটিভনেস যে হয় নাই বোঝা যায়, কারণ 19 বল কিন্তু কম না, 19 বলে অনেক সময় দেখা যায় 50ও হয়ে যায়। তো সেই তুলনায় আপনার আসলে চিটাগাং কিংসের ওই যে আপনি যেটা হেডিং পড়লেন একটু আগে, যে প্রথম ইনিংসের পরেই খেলার রেজাল্ট হয়ে গেছে, এইখানে ঠিক তাই রিফ্লেক্স করছে। এক্স্যাক্টলি। এবং এখানে কিন্তু দুজন প্লেয়ারই, ডেভিড মালান এবং মোহাম্মদ নবী কিন্তু বিদেশি প্লেয়ার। রিয়াদের কাছ থেকে আমাদের এক্সপেকটেশন আর একটু বেটার ছিল নাকি, এটা আসলে হতেই পারে মাহমুদুল্লাহ রিয়াদের পারফরম্যান্স নিয়ে যদি না, আসলে দেখেন আমি যদি ওইভাবে অ্যানালাইসিস করি, আপনার বরিশালের দিকে আসি, আমাদের
লোকাল হিরোজ যত আছে যাই বলেন সব কিন্তু বরিশালে, কিন্তু সেই তুলনায় আপনার মোহাম্মদুল্লাহ বলেন, তামিম বলেন, মুশফিক বলেন, তারা কিন্তু কেউ টপ 3-তে নাই। মানে আপনি দেখেন তামিমও নাই, আপনার মুশফিকও এবং মোহাম্মদুল্লাহ মানে 11 বলে 16 এমন কোনো রান না, কিন্তু তাতেও সে থার্ডে চলে আসছে যেহেতু আপনার টোটাল কম। তো এখানে তামিমকে নিয়ে না বললেন না, বেসিক্যালি তামিমের হোম গ্রাউন্ডে খেলা কিন্তু খেলেছে বরিশালের হয়ে। এখানে কি মনে হয়েছে যে এই ব্যাপারে বরিশাল কিছুটা এগিয়ে আছে, কারণ তামিমের উইকেটটা চেনা, তামিমের অধিনায়কত্বে যেহেতু খেলা, সেখানে আসলে এখানে তামিমের ভূমিকাটা এই ম্যাচে কি ছিল? না দেখেন, তামিম তো আজকে থেকে বরিশালে খেলছে না, ও অনেক দিন ধরেই আপনার বরিশালে আছে। এখন তামিম গ্রাউন্ড সম্বন্ধে অনেক ভালো জানে যেহেতু সে চিটাগাংয়ের ছেলে। হলেও আজকে কিন্তু তার ব্যাড লাক, সে রান আউট হয়েছে, মানে বাজে কোনো শট খেলে আউট হয় নাই। বাট মানে আসলে আমাদের দেশে যেহেতু হোম অ্যান্ড অ্যাওয়ে খেলা সেইভাবে হয় না, 3টা ভেন্যুতেই খেলা হয়, সেই হিসাবে সবাই কিন্তু সব গ্রাউন্ড আসলে চেনে। আপনি ধরেন এরকমও আরও প্লেয়ার, যেহেতু তামিমকে নিয়েই বলছে, এমন অনেক প্লেয়ার আছে যে আসলে রংপুরেরই না, সে রংপুরে খেলছে, তো এই জিনিসটা তো আছেই। কিন্তু আমার মনে হয় যে তামিমের মতো করে এখন পর্যন্ত কিন্তু আমি ব্যক্তিগতভাবে তাকে দেখি নাই। যেহেতু তামিমের কাছ থেকে আমাদের আশা বা আমাদের এক্সপেকটেশন অনেক অনেক বেশি, হয়তোবা উনি ভালো খেলছেন, বাট আমাদের যারা অ্যানালিস্ট আছে আমরা মনে করি যে উনি আরও আমাদেরকে দেবে। এবং আমার মনে হয় ইন ডিসগাইজ এটা ভালো বরিশালের জন্য যে তামিম প্রথম দিকে খারাপ খেলছে, কারণ ক্লাস প্লেয়ার সে, এতে কোনো ডাউট নাই। ফর্মটা হয়তো বা উঠানামা করছে, যেটা ওনারা যদি আবার দেখেন এই তামিম, মুশফিক এবং মোহাম্মদুল্লাহ যদি একসাথে জ্বলে ওঠে তখন কিন্তু আবার অন্য দলের বিপদ হবে, এবং সেটা হওয়ার স্কোপ কিন্তু আছে। কারণ 40 দিনের খেলা, নট এ ম্যাটার অফ জোক, 40 দিন অনেক দিন, এবং এর মধ্যে কিন্তু কারো 10, 15, 20 দিনের মধ্যে কিন্তু ফর্ম চলে আসতেও পারে। এটি আমাদের দেখতে হবে সামনে। মিতু ভাই, এবারের বিপিএল এ সবচেয়ে বেশি মিস করছেন কোন বিষয়টাকে? আমরা কিন্তু এবার বলছি যে তুলনামূলক মাঝে যেমন অনেকখানি পড়ে গিয়েছিল, সেই তুলনায় কিন্তু আমরা আসলে ফিরছি একটু খেলার দিকে, হয়তোবা মন্দের ভালো তবুও ভালো। তো সেক্ষেত্রে বলবো যে এই যে দেশের একটা রাজনৈতিক অস্থিরতা গেল এবং সবকিছুর পরেও যে খেলছি আমরা, কোন জিনিসটাকে বেশি মিস করছেন বা কাকে, কোন খেলোয়াড়টাকে মিস করছেন? এটা একটু বিপদে ফেলে দিলেন, কারণ আমি আসলে ক্রিকেট মানে খুব একটা দেখি না, ছোটবেলায় যা ক্রিকেট খেলতাম। সো এখন তবে হ্যাঁ, এই একটা ভালো দিকটা আসলে বলি, সেটা হচ্ছে যে এই যে একটা অস্থিরতাটা পার করে যে অবশেষে আস্তে আস্তে আমরা আবার স্বাভাবিক যে উচ্ছলতায় ফিরে আসতে পারছি, এই জিনিসটা আসলে খুব ভালো লাগছে। আমরা সর্বোচ্চ রান এবং সর্বোচ্চ উইকেটগুলো যদি একটু দেখে নিই, এখন পর্যন্ত বিপিএল এর সর্বোচ্চ রান কিন্তু তানজিদ হাসান, ঢাকা ক্যাপিটালসের 8 ইনিংস খেলে তিনি 308 রান করেছেন। জাকির হাসান সিলেট স্ট্রাইকার্স থেকে 7 ইনিংস খেলে করেছেন 290 রান। উসমান খান চিটাগং কিংস থেকে 7 ইনিংস খেলে করেছেন 278 রান। খুশদিল শাহ রংপুর রাইডার্স থেকে 8 ইনিংস খেলে করেছেন 274 রান, এবং গ্রাহাম ক্লার্ক চিটাগং কিংস থেকে 6 ইনিংস খেলে 271 রান করেছেন। সেক্ষেত্রে কিন্তু একদিক থেকে যদি আমরা চিন্তা করি মিতু ভাই, গ্রাহাম ক্লার্ক কিন্তু এগিয়ে আছেন, কারণ তিনি মাত্র 6টি ইনিংস খেলেছেন। কারেক্ট, আমি এটাই বলতে নিচ্ছিলাম যে সে সবচেয়ে কম খেলেছে। বাট আপনি একটা জিনিস খেয়াল করেন, ঢাকা ক্যাপিটালস স্ট্যান্ডিংয়ে লাস্ট টিম, জাকির হাসান সিলেট স্ট্রাইকার্স তারা কিন্তু সেকেন্ড লাস্ট টিম, এবং এই দুইটা টিম আমার চোখে এরা কোয়ালিফাইও করতে পারবে না, কিন্তু দেখেন তাদের ইন্ডিভিজুয়াল কিন্তু ভালো খেলছে। তার মানে কি অন্য কেউ দাঁড়াতেও পারছে না, মানে পারছেই না। খুশদিল শাহ কিন্তু একটা কনসিস্টেন্সি ধরে রেখেছে একেবারে। খুশদিল শাহ এখানে আপনি দেখছেন তো ব্যাটিং, যদি আপনারা বোলিংও দেখান দেখবেন খুশদিল শাহ 2-3 এর মধ্যেই আছে। আমরা একটু বোলারটা যদি একটু দেখি, খুশদিল শাহ আপনার পুরো গেমটা চেঞ্জ করে দিচ্ছে রংপুরের জন্য, এবং এই খুশদিল শাহর দুটো ক্যাচ, দুটো টিম পরপর ফেলে দেওয়াতেই কিন্তু রংপুরের, আমি এক জাস্ট উদাহরণ দেই, লাস্ট খেলা রংপুর যেটা জিতলো, তারা কিন্তু একসময় 16 ওভারে 110 ছিল, এবং সেখানে কিন্তু তারা 20 ওভারে 165 করলো। খুশদিল শাহ কট অ্যান্ড বলটা ফেলে দিয়েছে এই আরাফাত সানি, আমার মনে থাকে তো, তাই বললাম, মানে ক্যাচেস উইন ম্যাচেস, এই জিনিসটা যদি মাথায় না ঢুকায় তাহলে বিপদ হবে।
এবং সবচেয়ে মজার ব্যাপার, তাসকিন যদিও বেশ লম্বা একটা সময় ধরে একেবারে ওই একটা ম্যাচের থেকেই যে একেবারে এই তালিকার 1 নম্বরে উঠে আছে, তাসকিন কিন্তু এক ম্যাচে 7 উইকেট নিয়েছে। তারপরে তাসকিনের পারফরমেন্স নিয়ে আমার মনে হয় এখানে একটা কথা বলার জায়গা থাকতে পারে, কারণ তাসকিন আহমেদ আচ্ছা 7 ইনিংস খেলে হচ্ছে 16টি উইকেট নিয়েছেন, এর মধ্যে এক ম্যাচেই তার আছে 7টি উইকেট। আকিব জাভেদ রংপুর রাইডার্স থেকে 6 ম্যাচ খেলে নিয়েছেন 12টি উইকেট, আবু হায়দার 6 ম্যাচ খেলে 12টি উইকেট, খুশদিল শাহ যার কথা আমরা বলছিলাম উনি আসলে সব দিকেই ভালো করছেন, 8 ম্যাচ খেলে 11 উইকেট, হ্যাঁ যেটার কথা আসছিল। আল ইসলাম চিটাগাং কিংস থেকে 7 ম্যাচ খেলে 11 উইকেট। তাসকিন আহমেদকে নিয়ে একটু কথা বলতে চাই, ওনার কিন্তু একদিনের 7 উইকেটেই অনেকটা উনি এগিয়ে গেছেন, তারপরে ওভারঅল বাকি উইকেটগুলো। তাসকিনের ওভারঅল পারফরমেন্স নিয়ে আসলে কি বলবেন? মানে এখানে যেরকম বারবারই তাসকিনের নাম উঠে আসছে, এখানেও কিন্তু ইন্ডিভিজুয়াল রাজশাহীকে কিন্তু আমরা সেই জায়গাটায় পাচ্ছি না এক্সপেকটেশন অনুযায়ী। ওই যে একই জিনিস, কিন্তু তাসকিনকে খাটো করা যাবে না, একদিনে 7 উইকেট নেওয়া কিন্তু মুখের কথা না, যেখানে তার রেকর্ডে নাম চলে এসেছে তার জন্য কিন্তু অন্য যদি আপনি এক খেলা বাদ দেন 6 খেলায় কিন্তু তার 9 উইকেট, সেটাও কিন্তু খারাপ না। 6 খেলায় 9, আপনি দেখেন নিচে যে আছে, আমি বাদ দিলাম 7 উইকেট, আপনি যেহেতু 7 উইকেট বলছেন, আমি 7-16 থেকে বাদ দিলে কত থাকে? 9 থাকছে। নিচের যে একদম আপনি আছে আল ইসলাম, তার কত দেখেন 7 খেলায় 11। তাহলে এখন একটা খেলা এখান থেকেও বাদ দেন, তো ওই দেখবেন যে তাসকিন কিন্তু আসলে 5-এও চলে আসবে। তো সুতরাং আর মানে অ্যাজ আ টিম আপনার খুলনা এবং দুর্বার রাজশাহী একটু পরে যাদের খেলা, মানে খেলা শুরু হয়ে গেছে হয়তোবা, এরা কিন্তু 19-20 টিম, এদের যে কোনো কিন্তু আজকে জিততে পারে, মানে আজকের খেলাটা এদের জন্য কিন্তু ভাইটাল যদি আপনার নকআউট রাউন্ড খেলতে হয়। আদারওয়াইজ আপনার আমি যতটুকু বুঝি, মেবি আই উইল বি রং অর কারেক্ট, বাট আপনার ফরচুন বরিশাল অ্যান্ড রংপুর রাইডার্স ফর শিওর, আর চিটাগাং কিংস যেহেতু এদের থেকে একটু বেটার, আর এই যে আপনার দুর্বার রাজশাহী আর খুলনা টাইগার্সের যে কোনো একটা টিম খেলবে, অন্য দুটো আর কোয়ালিফাই করতে পারবে না। এখন বাকিটুকু তো সময় বলে দিবে, তবে আপনার কথার উপর অবশ্য আমার অনেক ভরসা আছে মিতু ভাই। আমরা একটু মুন ভাইয়ের কাছে আসি, যেহেতু আলোচনা অনেক গম্ভীরে চলে গেছে এবং গম্ভীর আলোচনা হচ্ছে, একটু হালকা করার জন্য আমরা বরং একটু গান শুনে নেই একটা। ওকে। আমি তাহলে ওই গানটাই শোনাই, আমি লিরিকে একটু চেঞ্জ জানি। সো আমি আসলে ওখানে কোনো দলকে মেনশন না করে বাংলাদেশকে মেনশন করি, সো একটা ক্রিকেটের ভাইবে সবাই থাকবে সেটা দিয়ে। হ্যাঁ, বিপিএল এর। ওকে ওকে। ফাটিয়ে দে গুড়িয়ে দে উইকেট চুরমার, ব্যাটের ধোলায় লাগিয়ে দে ভাই মার ছক্কা চার। আরে ফাটিয়ে দে গুড়িয়ে দে উইকেট চুরমার, ব্যাটের ধোলায় লাগিয়ে দে ভাই মার ছক্কা চার। মামা মার জোরে মার, গল্লা নদী পার, মার জোরে মার, রূপসা মার হিরো পার। উড়িয়ে মার ঘুরিয়ে মার, মনের জ্বালা চুড়িয়ে মার, খেল দেখা মার থাবা তোর সামনে কে দাঁড়ায়। মারো 4 মারো 6, বাংলাদেশের হবে জয়। মারো 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 4 মারো 6, বাংলাদেশের হবে জয়। আরে মারো 4 মারো 6, বাংলাদেশের হবে জয়। মারো 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 4 মারো 6, বাংলাদেশের হবে জয়। দারুণ দারুণ। আসলে বিপিএল এ যে দল যেদিকেই যাক, দিন শেষে আমরা কিন্তু জয়টা চাই বাংলাদেশের। দর্শক, এর সাথে এই মুহূর্তে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামি ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপে এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি এক্ষুনি, আমাদের সাথেই থাকুন। আমরা একবার স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামি ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপে। আপনাদের সাথে আছি আমি সারা ফায়রুজাইমা এবং স্টুডিওতে উপস্থিত আছেন ক্রীড়া বিশ্লেষক ডাক্তার আনোয়ারুল ইকবাল মিতু এবং সঙ্গীত শিল্পী অটনাল মুন। আমরা আলোচনায় যাবার আগে আমার মনে হয় যে পরবর্তী যে খেলা আছে, একটু সম্ভাব্য একাদশটা একটু দেখে নিই। 6:30 আর কিছুক্ষণের মাঝে খেলা শুরু হবে দুর্বার রাজশাহী ভার্সেস খুলনা টাইগার্সের। আমরা যদি একটু দেখতে পারি সম্ভাব্য একাদশে কারা থাকতে পারে। খুলনা টাইগার্সের সম্ভাব্য একাদশ: দারুইস রাসুলি, মোহাম্মদ নাইম, মেহেদি মিরাজ,
আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, মোহাম্মদ নওয়াজ, ইমরুল কায়েস, আবু হায়দার, নাসুম আহমেদ, হাসান মাহমুদ এবং সালমান ইরশাদ। এটা অবশ্য সম্ভাব্য, এখনো একমাত্র মাঠে নামলেই বোঝা যাবে আসলে যে কি দাঁড়াতে পারে। এবং দুর্বার রাজশাহী থেকে দেখা যাচ্ছে মোহাম্মদ হারিস, জিসান আলম, এনামুল হক, এস এম মেহরাব, ইয়াসির আলী, বায়ার্ন বার্ল, আকবর আলী, সোহাগ গাজী, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম এবং মৃত্যুঞ্জয় চৌধুরী। কোনো চেঞ্জেস কি আপনার কাছে মনে হচ্ছে মিতু ভাই থাকতে পারে বা হলে ভালো হতো? আমার কাছে একটা জিনিসই দেখেন, আপনি এই যে সম্ভাব্য একাদশ যাই চেঞ্জ হোক, বার্ল আর হারিস ছাড়া আমি তো আর কোনো বিদেশি প্লেয়ার দেখছি না। আপনি কি দেখছেন? এনামুল হককে দেশি না, এক তো দেখছি না, আর এনামুল হককে দেশি খেলোয়াড়ের জায়গা থেকে জ্বলে উঠতে দেখেছিলাম শুরুতে, তারপর নামটা হারিয়ে গেল। এখন সেটা আর যেমন সোহাগ গাজী, ওর কিন্তু অনেক বয়স হয়েছে, মানে এবং ওর মানে আগের যে অফ স্পিনের যে একমাত্র আপনার খুব, ও কিন্তু একসময় খুব ট্যালেন্টেড প্লেয়ার ছিল এবং আমরা ভাবতাম যে সে আপনার ওয়ান অফ দ্য টপ অলরাউন্ডারও হবে, কারণ ওর ব্যাটে সেঞ্চুরি আছে। তো সেইখানে কিন্তু এখন সোহাগ গাজী কোনো টিমে যে চান্স পাবে এবার আমার ধারণায় ছিল না, মানে অ্যাজ আ অ্যানালিস্ট বলছে কথাটা, নো পার্সোনাল ইস্যুস। বাট আপনার মৃত্যুঞ্জয় চৌধুরী, এই ছেলেটা কিন্তু তাসকিনদের মতো বলার হতে পারত যদি সে তার ইনজুরি, সে খুব ইনজুরি পড়, এবং এই বছরের আগের বছর আমি যদি ভুল না করে থাকি, ওর একক কৃতিত্বেই কিন্তু শেখ জামাল চ্যাম্পিয়ন হয়েছে ক্রিকেটে, এবং হি ওয়াজ এ ভেরি ভেরি গুড বলার। এখন তার ইনজুরিটা কেমন আছে আমি ঠিক বলতে পারছি না। আর এদিকে আপনার ইমরুল কায়েসের নামও নাই, ছবিও নাই। আমি খুব অবাক যে রাজশাহী টিমের মধ্যে ইমরুল কায়েস তো আপনার কিন্তু তার ফর্ম নেই, এবং লাস্ট একটা খেলা রংপুর রাইডার্সের সাথে আমার মনে আছে খুব সম্ভব একটা 4 মারার পরের বলটাই উঠিয়ে মারতে গিয়ে উনি আউট হয়েছেন। আমার আচ্ছা, খুলনা টাইগার্সের সম্ভাব্য একাদশে কিন্তু এখন আমরা এটা খুলনা টাইগার্স, ওটা রাজশাহীর ছিল। খুলনা টাইগার্সে কিন্তু ইমরুল কায়েসকে আমরা এখানে দেখতে পাচ্ছি। চট্টগ্রাম টাইগার্স এখানে ওটা খুলনা টাইগার্স, সরি হ্যাঁ এটা আমি ভুল করেছি। তবে মেহেদী মিরাজ যদি ফার্স্ট ডাউনে নামে তাহলে মিডল অর্ডারে কে খেলবে? এখানেই হচ্ছে আপনার খুলনা টাইগার্সের দুর্বলতাটা। মেহেদী মিরাজ আমি কিন্তু টিমে নিব 100%, কারণ সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট কিন্তু ওকেই বাবা হচ্ছে বা হবে, বা ওই একমাত্র আমাদের জন্য, কারণ ব্যাটে বলে ওকে কিন্তু আমরা একসময় তামিম ইকবাল যখন চলে গেল নির্বাসনে নিজেই, আমরা ওপেনার নিয়ে অনেক ভুগেছি, এবং একটা ওপেনারের রিপ্লেসমেন্ট আমরা কিন্তু আর করতেই পারি নাই। সেইটা এখনো কিন্তু চলছে, আমি ন্যাশনাল টিমের কথা বলছি। এবং তখন আমরা মেহেদী মিরাজকে কিন্তু 1 নম্বরে খেলেছি, ওপেনিং করেছি, আবার ওয়ার্ল্ড কাপ থেকে বাদও দিয়েছি, আনবিলিভেবল দেশ। তো এখন আবার দেখেন সে কিন্তু রেগুলার আবার ন্যাশনাল টিমে খেলছে। তা এইভাবেও কিন্তু আমরা প্লেয়ার নষ্ট করি বা হারাই। তো এখানে যদি উনি কিন্তু মারকুটে ব্যাটসম্যান না, 1 ডাউন নো ম্যাটার হোয়াট, আপনার 1 ডে হোক আর 2020 হোক, 1 নম্বর মানে যে ফার্স্ট ডাউন নামবে তাকে কিন্তু সেই রকম হার্ড স্ট্রোক বা ওই রকম প্লেয়ার হইতে হবে, যেটা মিরাজ না। মিরাজ হলো ক্রাফটিং প্লেয়ার, মানে সে দেখে শুনে আপনার সিঙ্গেলসের উপরে 4-6 সে মারবে, বাট ওই রকম ভাবে আপনার আমরা আরেকটু শুনবো। তার আগে আমার মনে হয় আমরা একটু দেখি নিই, আমাদের সাথে চট্টগ্রামের জহুর ইসলাম স্টেডিয়াম থেকে আমাদের সহকর্মী যুক্ত আছেন শাহান পাপন, একটু যদি যুক্ত হয়নি শাহান পাপনের সাথে। শাহান পাপন শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, একটু আমাদেরকে পরিস্থিতি যদি জানাতেন। আজকে প্রথম ম্যাচের ফলাফলটা তো একটু আশাহত করেছে চট্টগ্রামবাসীকে, কিন্তু পরবর্তী ম্যাচ নিয়ে আসলে স্টেডিয়ামের বাইরে আগ্রহ উত্তেজনা কীরকম দেখতে পাচ্ছেন? ধন্যবাদ স্যার। আসলে প্রথম ম্যাচের কথা আশাহত বলছিলেন, আসলেই সেরকমই আশাহত হওয়ার মতোই চট্টগ্রামবাসী হয়তো আশাহত হয়েছে এজন্যই যে তাদের হোম টিম হেরেছে, সেটাও আবার চট্টগ্রামের ছেলের কাছে, তামিম ইকবালের কাছে। সুতরাং আমরা কিন্তু বরাবরই দেখেছি যে পুরো গ্যালারি 2 ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। এক ভাগে ফরচুন বরিশাল, তারা আসলে ফরচুন বরিশালকে সাপোর্ট করেছে তামিম ইকবালের কারণে। সেই সংখ্যাটা কিন্তু নিতান্তই কম না এবং প্রায় সমান সমান। অন্যদিকে আমরা যেটা গ্যালারিতে দেখতে পেয়েছি যে চিটাগং কিংসের জার্সি পরে অনেক দর্শক, স্থানীয় দর্শক, তারা আসলে গ্যালারি মাতিয়েছে। কিন্তু হতাশার জায়গায় একটাতেই, যে খেলাটা আসলে
একেবারে টাইটাই হওয়ার কথা ছিল, একেবারে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা ছিল, সেরকম কোনো কিছুই কিন্তু আসলে হয়নি। যেটা আসলে ব্যাটিং কলাপস করেছিল চিটাগং কিংসের, আমরা প্রথম থেকে সেটাই ভেবেছিলাম যে আসলে ব্যাটিং বিপর্যয় ঘটেছে চিটাগং কিংসের, কিন্তু সেই রান তাড়া করতে গিয়ে ফরচুন বরিশালও যে খুব একটা ভালোভাবে সেটা তারা করতে পেরেছে, নামে ভারে যেভাবে ফরচুন বরিশাল নামটা উচ্চারণ করা হয় এবং তাদের যে ব্যাটিং লাইন আপ, সেটাতে আসলে এই ম্যাচটা যদি তারা 10 উইকেটে জিততে পারতো তাহলেও কিন্তু মানে বলার মতো কিছু ছিল না। আপনি যদি দেখেন 1 থেকে নিয়ে 8 নাম্বার পর্যন্ত আসলে ফরচুন বরিশালের ব্যাটার, যেখানে কে নেই, তামিম ইকবাল আছেন, মুশফিকুর রহিম আছেন মাহমুদুল্লাহ রিয়াদ, এরকম ব্যাটারগুলো কিন্তু আছেন ফরচুন বরিশালে। এছাড়া বিদেশিরা তো আছেনই। আপনি ডেভিড মালানের কথা বলেন, তিনি একাই কিন্তু মানে ম্যাচটা বের করে নিয়ে গেলেন বলা চলে নিঃসন্দেহে। এবং আজকে কিন্তু একটা ইনসিডেন্টও ঘটেছে ডেভিড মালান এবং তামিম ইকবালের মধ্যে, আসলে রান আউট হয়েছে ভুল বোঝাবুঝির মাধ্যমে এবং সেখানে কিন্তু আসলে দুজনের উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়েছে রান আউট শেষে, যেটা আমরা দেখতে পেয়েছি এবং আমরা ওয়ান ইয়ারেই সেটা কিন্তু শুনতে পেয়েছি। পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে ইউটিউবে সেই ক্লিপটা শুনতে পেলাম যে সেখানে আসলে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। যখন তামিম ইকবাল রান আউট হয়ে চলে যাচ্ছিলেন, তিনি কিন্তু আবার ফিরে এসেছিলেন। চিটাগং কিংসের ক্রিকেটাররা আসলে তামিম ইকবালকে ফিরে নিয়ে গেছেন, অর্থাৎ প্যাভিলিয়ন থেকে ফিরে নিয়ে গেছেন, এরকম ঘটনাও কিন্তু ঘটেছে। পরের ম্যাচ নিয়ে যদি কথা বলি, পরের ম্যাচে যারা আসলে টস জিতেছে খুলনা টাইগার্স, তাদের পক্ষেই কিন্তু ম্যাচ হেলে পড়ার সম্ভাবনাটা বেশি। আমরা এর আগেও দেখেছি যদিও যে এইখানে সন্ধ্যার পরে চেস করে ম্যাচ জেতাটা একটু কঠিন না, বেশ কঠিন বলবো। অন্যদিকে রাজশাহী, দুর্বার রাজশাহীর কথা বলতে পারি, তারা যেভাবে উঠে আসলো চট্টগ্রাম পর্বে, সেটা নিঃসন্দেহে আসলে আশাব্যঞ্জক। তাদের একটা পেমেন্ট সংক্রান্ত সমস্যা ছিল এবং সেখান থেকে বয়কটের মতো একটা ঘটনা, সেখান থেকে ফিরে এসে ম্যাচ জেতা এবং মানে দুর্বার রাজশাহী দুর্দান্তভাবে ম্যাচ জিতেছিল, শেষ ম্যাচটার কথা বলছি। এবং সেই দুর্বার রাজশাহী আজকে খেলবে খুলনা টাইগার্সের বিপক্ষে, যদিও আসলে তাদেরকে পরে ব্যাট করতে হবে। সুতরাং চ্যালেঞ্জ কিন্তু থাকছে দুই দলের জন্যই। আপনি দুই দলের যদি শক্তিমত্তার বিচার করেন তাহলে কিন্তু নামে ভারে দুই দলই প্রায় 50-50 অর্থাৎ সমান অবস্থানে রয়েছে। সুতরাং এই ম্যাচটাও কিন্তু ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সে ব্যাপারে আসলে কোনো সন্দেহ নেই। যদিও আমরা দেখতে পেয়েছিলাম যে ওই সময় অর্থাৎ প্রথম ম্যাচে বাইরে প্রচুর দর্শক ছিল, ভেতরেও কিন্তু প্রচুর দর্শক ছিল। এই মুহূর্তে দর্শক তেমন একটা বাইরে নেই, কিন্তু ভেতরে কিন্তু পুরো গ্যালারি একেবারে কি বলবো কানায় পরিপূর্ণ। সুতরাং আরও একটা উপভোগ্য ম্যাচের প্রত্যাশায় চট্টগ্রামবাসী। সারা, ধন্যবাদ পাপন আপনাকে। আমরা মোটামুটি একটা পরিস্থিতি পেলাম এবং যেটা বলছিলেন যে তামিমকে নিয়ে আসলে আমাদের কিন্তু আমরা যেটা বলছেন মিতু ভাই, জাতিগতভাবে সমস্যা হচ্ছে, কারণ ঠিক এর আগের ম্যাচটায় কিন্তু লিটন দাসকেও উত্তপ্ত করা হয়েছে যে আমরা কিন্তু ভুলে যাই, আমরা যখন একটা কিছু পাই আমাদের ভুলতে সময় লাগে না, একটু ম্যাচের পারফরমেন্স এদিক থেকে ওদিক হলেই আমরা কিন্তু লিটন দাস আমাদের যা দিয়েছে সেগুলো ভুলে গেছি। আসবো এই কথায়, আমার মনে হয় যে অনেক ক্রিকেটই আলোচনা হচ্ছে, এখন আবার একটু মুন ভাইয়ের কাছে আমাদের যেতেই হবে, যেহেতু মুন ভাই ক্রিকেটের আলোচনায় নেই, তাই আমরা আপনার আলোচনায় আসতে চাই, গানের আলোচনায়। একটু গান শুনে ফেলি একটা। আমার একটা অনেক বেশ তখন আসলে খবরের কাগজগুলো খুব ছিল, সো ওই সময় লেখা আমার একটা গানটার নাম হচ্ছে পেপার, ওটা একটু শুনে। ভাই রাখবেন পেপার, ঘটেছে আজকে সব মজার ব্যাপার। রহমান ভাই আজ পাশের পিটুনি খেয়ে হারিয়েছে তার মগজ, আজকের কাগজ। এদিকে মানুষ যাকে দরবেশ ভাবেছে, আসলে সে মস্ত ভণ্ড জনকণ্ঠ। আর চালের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, জনতার চলছে সংগ্রাম, পড়েন সংগ্রাম। হরতাল আগামীকাল, অফিস বন্ধ, কাজ হয়ে গেছে সব বরবাদ, পড়েন সংবাদ। এ ভাই পেপার, ঘটেছে আজকে সব মজার ব্যাপার। মন্ত্রী আসছেন, কাকি সেনারা আজ বেতাল, পড়েন দিনকাল। আরে সময় অসময়ে অলিতে গলিতে ঘোরাঘুরি করছে টোনাটুনি বাংলার বাণী। মেয়ে দেখে শেষ দেওয়ার অপরাধে এদিকে জননিরাপত্তা আইনে গ্রেফতার হয়েছে রবিন। মানব জমিন
এ ভাই পেপার ঘটেছে আজকে সব মজার মজার ব্যাপার রাখবেন পেপার আরে নয়া পল্টনে 20 কেজি লবণ গাব মেরে দিয়েছে ভাই ইসাক ইত্তেফাক মশার আতঙ্কে অস্থির সবাই ভয় হয় কখন ডেঙ্গু জ্বর পড়েন সমাচার আর টাকার লোভে নিজের ছোট ভাইকে এদিকে খুন করেছে শিহাব ইনকিলাব শামসুর রহমানের বুক ফাটা কবিতা স্বাধীনতা তুমি মাতৃভূমি এ ভাই পেপার ঘটেছে আজকে সব মজার মজার ব্যাপার দেশে রাজনীতি আজ তালগোল পাকিয়ে হয়ে গেছে মুড়িঘণ্ট মুক্ত কণ্ঠ আর নেতারা সব সময় যে কাজ করে হয় সে কাজ সব সময় ভালো প্রথম আলো সরকারি আমলারা সরকারি কোর্স থেকে কত খেলো জানাটা দরকার অবজারভার এ ভাই পেপার ঘটেছে আজকে সব মজার মজার ব্যাপার এ ভাই রাখবেন নাকি পেপার বারবার লোডশেডিং বুঝি না আমি কোন তার হয়ে গেছে ফিউজ পড়েন নিউজ বাধা দিতে পারবে না কেউ রুখতে পারবে না ফুড়ে বেরোবে ইমন আর গিটার ডেইলি স্টার আমার মতো গায়কদের দুঃসময় গিয়েছে নিয়েছে কি কেউ কোনো খোঁজ ভোরের কাগজ এ ভাই পেপার ঘটেছে আজকে সব মজার মজার ব্যাপার এ ভাই রাখবেন নাকি পেপার ঘটেছে আজকে সব মজার মজার ব্যাপার লাগবে নাকি পেপার ঘটেছে আজকে সব মজার মজার ব্যাপার পেপার দারুণ দারুণ ব্যতিক্রম ধর্মী একটা গান শুনলাম আমরা এবং হকাররা যদি সত্যি এমনি পেপার বেচতে পারতো আমার মনে হয় পেপারের ব্যবসাটা আবারও সেই রমরমা জমজমাট হয়ে যেত দর্শক এই গানের সাথে এই মুহূর্তে নিতে হচ্ছে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলাম ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপে আরও একটা বিরতি ফিরছি এখনই সাথেই থাকুন স্বাগত আরও একবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন মেলাম ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপে আপনাদের সাথে আছি আমি সারা ফাইরুজাইমা এবং স্টুডিওতে অতিথির আসনে রয়েছেন ক্রীড়া বিশ্লেষক ডক্টর আনোয়ারুল ইকবাল মিতু এবং সেই সাথে অটোমানাল মুন আমি আগে এবার মুন ভাইয়ের কাছে দিয়ে শুরু করতে চাই এই বিরতিতে জেনে নেওয়া হয়েছে যেহেতু তার দেশের বাড়ি খুলনা খেলাও হচ্ছে এখন মাঠে চলছে এখনের এই সাপোর্টের দিকটা যে অবস্থা দেখলেন একটু আগে ক্যাচ মিস অ্যান্ড এভরিথিং আজকের খেলায় আপনার কি মনে হয় যে সাপোর্ট কি নিজের দেশের সাথেই থাকবেন নাকি একটু রাজশাহীও কিন্তু ভালো করছে তাসকিনের বোলিং কিন্তু ভালো হচ্ছে না সেটা ভালো করছে কিন্তু তারপরে সাপোর্ট তো আসলে খুলনাকেই করব উইকেট বলার নেয়নি ব্যাটসম্যান গিফট করেছে খুলনা এবং রাজশাহীর খেলা হচ্ছে এবং ম্যাচ কিন্তু একটি দল খেলেছে 6টি ম্যাচ অপর দল খেলেছে 7টি ম্যাচ এবং পয়েন্ট যদি বলি দুর্বার রাজশাহী কিন্তু 6 পয়েন্ট এবং খুলনা হচ্ছে 4 পয়েন্ট সুতরাং এই ম্যাচটা জেতার উপরে আসলে কিন্তু আসলে আচ্ছা আমি এখানেই দেখতে পাচ্ছি আবারও একটু দেখে নিই রংপুর রাইডার্স বলার কিছু নেই একেবারে এই পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে 16 পয়েন্ট নিয়ে ফরচুন বরিশাল 7 ম্যাচ খেলে 10 পয়েন্ট চিটাগাং কিংস 7 ম্যাচ খেলে 8 পয়েন্ট এবং দুর্বার রাজশাহী 7 ম্যাচ খেলে 6 পয়েন্ট রয়েছে এরপরেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি খুলনা টাইগার্স 6 ম্যাচ খেলে 4 পয়েন্ট সিলেট স্ট্রাইকার 7 ম্যাচ খেলে 4 পয়েন্ট এবং ঢাকা ক্যাপিটালস একেবারেই আশাহত করে ফেলেছে আর নাম বলার আর কিছুই নেই এই অবস্থা তো আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আজকের ম্যাচে একদম ছোট্ট করে শুধু শুনবো কাকে এগিয়ে রাখছেন এতটুকু যারা দেখলেন খুলনাকে মুন ভাই আমি তো রাখতে চাই আসলে আচ্ছা দেখা যাক কে জেতে তবে একটা জিনিস বলি আমি খুব কনফিউজড কারণ আমি নিজে রংপুর রাইডার্স চালিয়েছি রংপুরের সাপোর্টার আমার বাড়ি রাজশাহীর সাপোর্টার
আমার নানা বাড়ি বরিশাল, এখন কাকে সাপোর্ট? এটা এই জন্যই বলতে চাচ্ছিলাম যে খেলা শেষে আসলে বোঝা যাবে, হার জিত যেটাই হোক একটা সুস্থ খেলা চাই। আমি শেষ করব, কিন্তু তা একদম শেষটা আপনার গান দিয়েই হবে। আমি দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য। এবং দর্শক, এই ছিল ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপের আজকের পর্বে। আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব। আমি বিদায় নিয়ে নিচ্ছি, আর গান শুন। কতদিন ধরেই তো বলবো বলবো ভাবছি, তো তো তোমায় ভালোবাসি। কতদিন ধরেই মন আমার থাকতে চাইছে তোমার